আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। টেকনিক এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে এখন আমরা যেই সৃজনশীলটা পড়ব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছিল সপ্তম অধ্যায় থেকে। তো এর আগে একটা কিছু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা যে বই থেকে এই সৃজনশীলটা এখন প্র্যাকটিস করতেছি সেই বইটির নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি। আর এই ইজি কেমিস্ট্রি বইতে আপনাদের বইয়ের যতগুলো অধ্যায় আছে বইয়ের সবগুলো অধ্যায় নিয়ে সুন্দর করে আলোচনা করা আছে। অধ্যায় ভিত্তিক বোর্ডে যে সৃজনশীলগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করা আছে, আর অধ্যায় ভিত্তিক নৈর্ভিত্তিক নিয়ে আলোচনা করা আছে। এই বইটি পড়ে যদি কোনো একটি প্রশ্ন বুঝতে আপনার সমস্যা হয় তাহলে আপনারা একটু খেয়াল করে দেখবেন ওই প্রশ্নের উপরে একটি কিউআর কোড দেওয়া আছে, আর আপনি যদি ওই কিউআর কোডটি স্ক্যান করেন তাহলে ওই প্রশ্ন রিলেটেড যে ক্লাসটি আছে আপনাকে ওই ক্লাসে নিয়ে যাবে, এবং আশা করি ওই ক্লাসটি দেখলে আপনার সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তো পরীক্ষায় একটা ভালো ফলাফল করার জন্য, পরীক্ষার আগে একটা ভালো প্রস্তুতি গ্রহণ করার জন্য আপনাদের সবার উচিত এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে ফেলা। আর ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করার মাধ্যমে আপনারা আপনাদের কেমিস্ট্রি বিষয়ের উপর 100% যে প্রস্তুতি সেটা নিয়ে পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে পারবেন। আর ইজি কেমিস্ট্রি ছাড়াও আমরা আরও নিয়ে এসেছি ইজি ফিজিক্স, ইজি বায়োলজি, ইজি বাংলা, ইজি ইংলিশ, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যেই সাবজেক্টগুলো আছে সবগুলোর উপর বই। আপনারা এসএসসিতে একটা ভালো ফলাফল করার জন্য, এসএসসির পাশাপাশি স্কুলেও একটা ভালো ফলাফল করার জন্য চাইলে এই বইটা আপনারা সবাই সংগ্রহ করে ফেলতে পারবেন। এবার আসেন আমাদের যে কোয়েশ্চেনটা ছিল আমরা সেখানে চলে যাই। এটা চট্টগ্রাম বোর্ড 2020-এ এসেছিল। দেখেন উদ্দীপকটা একটু দেখেন, এখানে দেওয়া আছে জিঙ্ক সালফেট আপনার বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেট এবং জিঙ্ক নাইট্রেট তৈরি করতেছে। তো কয়ের কোয়েশ্চেনটা ছিল হলো নিঃসরণ কাকে বলে, ক্ষয়ের কোয়েশ্চেনটা ছিল কার্বন। এবার আসেন নিঃসরণ কাকে বলে এটা আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে দেখেন নিঃসরণ কাকে বলে, প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে কার্বনিক অ্যাসিডকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন। 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়াকে সমর্থন করে ব্যাখ্যা করো। আর ঘ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল 2 এবং 3 নং বিক্রিয়ায় পানির উপস্থিতিতে সম্পন্ন হলো বিক্রিয়াটির ধরন একই কিনা, সেটা একই কি সেটা আমাদের কাছে জানতে চাইছে, অর্থাৎ ব্যাখ্যা করতে, বিশ্লেষণ করতে বলছে। তো চলেন প্রথমে আমরা দেখি নিঃসরণ কাকে বলে। নিঃসরণ হচ্ছে ক, নিঃসরণ কাকে বলে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাসের সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় কি, সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আপনার নিঃসরণ বলে। ঠিক আছে? অর্থাৎ তাদের নিঃসরণ কাকে বলে, নিঃসরণটা হচ্ছে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো একটি গ্যাস নিম্ন চাপের স্থানে সজোরে যে বেরিয়ে আসার প্রক্রিয়াটা, সেই সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় আমাদের নিঃসরণ। ঠিক আছে? এবার আমরা খ নম্বর কোশ্চেনে চলে যাই, কেন কার্বনিক অ্যাসিডকে দুর্বল অ্যাসিড বলা হয়। খেয়াল করেন, খ, কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে আপনার কার্বনিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডটা কি করে, পানির সাথে বিক্রিয়া করে আপনার কার্বন ডাই অক্সাইড গ্যাসটা পানির সাথে বিক্রিয়া করে বা পানিতে দ্রবীভূত হয়ে কি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড, এই H2CO3 বা কার্বনিক অ্যাসিড পানিতে খুবই কম পরিমাণে বা সামান্য পরিমাণে কি হয়, পানিতে খুবই কম পরিমাণে বা সামান্য পরিমাণে বিয়োজিত হয়।
খুবই সামান্য পরিমাণে বিয়োজিত হয় বলতে পারেন, আবার আপনি এটাও বলতে পারেন যে খুবই কম পরিমাণে, সামান্য বা কম পরিমাণে কি H+ আয়ন দেয়। আর যেই সকল H+ আয়ন দেয় তাই H2CO3 বা কার্বনিক অ্যাসিডকে দুর্বল অ্যাসিড বলা হয়। দুর্বল অ্যাসিড বলা হয়। আরেকটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, আপনার যে সকল অ্যাসিড আপনার পানিতে খুবই কম পরিমাণে কি H+ আয়ন দিবে, ওই সকল অ্যাসিডকে কি বলা হয়? দুর্বল অ্যাসিড বলা হয়। যেহেতু আমাদের কার্বনিক অ্যাসিড এটা কি করতেছে, কার্বনিক অ্যাসিডটা পানিতে খুবই সামান্য পরিমাণে আমাদের H+ আয়নটা প্রদান করতেছে, তাই আমাদের কার্বনিক অ্যাসিডটা কি অ্যাসিড হবে? আমাদের কার্বনিক অ্যাসিডটাও হবে কি একটা দুর্বল অ্যাসিড। ঠিক আছে, এরপরে চলেন ঘ নাম্বার কোশ্চেনে আমরা চলে যাই। ঘ নাম্বার কোশ্চেনটা আমাদের কাছে কি জানতে চেয়েছিল? ঘ নাম্বার কোশ্চেনটা আমাদের কাছে জানতে চেয়েছিল উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়াকে সমর্থন করে ব্যাখ্যা করো। ঠিক আছে, তো আগে আমরা একটু বিক্রিয়াটি লিখি। আসলে আমাদের 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া লিখে ফেলি একটু। ZnSO4 জিঙ্ক সালফেট প্লাস বেরিয়াম নাইট্রেট এটাও কি একিউ বা জলীয় দ্রবণ, এটাও কি একিউ বা জলীয় দ্রবণ। একিউ মানে হচ্ছে জলীয় দ্রবণ। বিক্রিয়া করে তৈরি করতেছে কি আমার বেরিয়াম সালফেট সলিড, আর তৈরি করতেছে কি আমার জিঙ্ক নাইট্রেট ZnNO3। তো আমার জিঙ্ক সালফেট আমার বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে কি বেরিয়াম সালফেট আর জিঙ্ক সালফেট থেকে তৈরি হচ্ছে কি বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেট আর জিঙ্ক নাইট্রেট। ঠিক আছে, এবার আমাদের কাছে জানতে চাইছে যে এই যে আমাদের রাসায়নিক বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আসলে কোন ধরনের বিক্রিয়াকে সমর্থন করে। ঠিক আছে, এই বিক্রিয়াটা আসলে কোন ধরনের বিক্রিয়াটাকে সমর্থন করে চলুন আমরা একটু দেখি। তো এই বিক্রিয়াটা আসলে দেখেই বোঝা যাচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়া কি হয় না, ইলেকট্রনের আদান প্রদান হয় নাই, তার মানে এই বিক্রিয়াটা কি, এই বিক্রিয়াটা হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়াটি হচ্ছে হচ্ছে একটি নন রেডক্স বিক্রিয়া, দেখেই বোঝা যাচ্ছে। এখন চলেন নন রেডক্স বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে একটি নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়া কি হয় না, এই বিক্রিয়া আমাদের ইলেকট্রনের আদান প্রদান হয় না। আর ইলেকট্রনের আদান প্রদান না হওয়া মানে কি, জারণ বিজারণ হয় না, জারণ বিজারণ না হওয়া মানে কি এই বিক্রিয়াটা হচ্ছে আমার একটা নন রেডক্স বিক্রিয়া। তো চলেন আসলে একটু দেখি কেন এই বিক্রিয়াটাকে আমরা নন রেডক্স বিক্রিয়া বললাম। এবার আসেন দেখেন, আমি যদি বিক্রিয়াটা আরেকবার লিখি, জিঙ্ক সালফেট বিক্রিয়া করে তৈরি করতেছে কি, বিক্রিয়া করতেছে কার সাথে, বেরিয়াম নাইট্রেট। উৎপাদন করতেছে কি আমার বেরিয়াম সালফেট সলিড, আর তৈরি করতেছে কি আমার জিঙ্ক নাইট্রেট। এবার খেয়াল করেন আমার এই জিঙ্কের এখানে জারণ মান হচ্ছে 2, ঠিক আছে, বেরিয়ামের জারণ মান এখানে হচ্ছে 2, ঠিক আছে, সালফেট আয়নের জারণ মান হচ্ছে -2, NO3 এই আয়নটার জারণ মান হচ্ছে কি -1, যেহেতু দুইটা আছে ইন্টু 2 হবে। আর এখানে আমার দেখেন বেরিয়ামের জারণ মান +2, সালফেটেরও জারণ মান -2, এখানে আমার জিঙ্কের জারণ মান +2, আবার এটার জারণ মানও কি -1। দেখেন তো আমার এখানে আসলে কোনো পরমাণুরই কি হয় নাই, কোনো পরমাণুরই জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে বিক্রিয়াটা আমার কি বিক্রিয়া, এই বিক্রিয়াটা আমার নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াটা আমার জারণ বিজারণ বিক্রিয়া না। এখন আসলে এই বিক্রিয়াটা নন রেডক্স বিক্রিয়া
কোন ক্যাটাগরিতে পড়ছে? নন রেডক্স বিক্রিয়া দুই ধরনের দেখা যায়, একটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া আর একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। মানে একটু খেয়াল করেন এখানে কি হয়েছে, খেয়াল করেন এখানে আমার জিঙ্ক সালফেট আর বেরিয়াম নাইট্রেট দুইটাই কি দ্রবণীয় যৌগ, ঠিক আছে, দুই দ্রবণীয় যৌগ কি করতেছে, বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে উৎপাদন করলো কি বেরিয়াম সালফেট আর জিঙ্ক নাইট্রেট। এই জিঙ্ক নাইট্রেটটা হচ্ছে কিউ, ঠিক আছে, জিঙ্ক নাইট্রেটটা হচ্ছে কিউ। এখন এখানে আসলে দেখেন বিক্রিয়াটা কি হচ্ছে, মূলত বিক্রিয়াটা হচ্ছে আপনার এই ভেরিয়ামটা আপনার এই সালফেটের সাথে বিক্রিয়া করে কি করতেছে, কঠিন পদার্থ বেরিয়াম সালফেট তৈরি করতেছে। আর এই কঠিন পদার্থ বেরিয়াম সালফেটটা কি হচ্ছে, পানিতে আর দ্রবীভূত হচ্ছে না, পানিতে দ্রবীভূত না হয়ে কি হচ্ছে, সেটা পাত্রের নিচে তলানি হিসেবে জমা হচ্ছে। তার মানে আমার এই বেরিয়াম সালফেটটা হচ্ছে কি এক অধক্ষেপ। তার মানে আমার এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে একটা অধক্ষেপণ বিক্রিয়া, ঠিক আছে, এই বিক্রিয়াটি হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। যেহেতু এই বিক্রিয়া কি হচ্ছে না, যেহেতু এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে না, তাই এটা কি, এটা একটা নন রেডক্স বিক্রিয়া। এই বিক্রিয়ায় যেহেতু ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, তাই এটি হচ্ছে কি, তাই এটি হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, তাই এটি হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, তো ঘ নাম্বারের উত্তরটা হচ্ছে কি বিক্রিয়াটা হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে জিঙ্ক আর নাইট্রেট এরা আসলে বিক্রিয়া করতেছে না, এরা তাদের জলীয় দ্রবণে অবস্থান করতেছে। আর আমরা কি জানি জলীয় দ্রবণে কোন একটা যৌগ কিভাবে থাকে, আয়নিত অবস্থায় থাকে। তাহলে দেখেন এই জিঙ্ক নাইট্রেটটা সে তার জলীয় দ্রবণে কি আছে, আয়নিত অবস্থায় আছে। আর তাহলে আমাদের মূলত বিক্রিয়া করতেছে কে, বেরিয়াম আর সালফেটটাই আমাদের কি করতেছে, মূলত বিক্রিয়াটা করতেছে। এবার চলে আমরা ঘ নাম্বারে চলে যাই। এবার হচ্ছে কি আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেনটা, চলো আমরা একটু ঘ নাম্বার কোয়েশ্চেনটা দেখি। ঘ নাম্বারে আমাদের কাছে কি বলা হয়েছিল, 2 নং আর 3 নম্বর বিক্রিয়ায়, দুই বিক্রিয়ায় কি আছে, পানি উপস্থিত পানি উপস্থিতিতে সম্পন্ন হলো, অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বর বিক্রিয়া পানির উপস্থিতিতে সম্পন্ন হলেও কি এই দুইটা বিক্রিয়া কি একই রকম কিনা সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দেখেন উদ্দীপকের, আগেই বলে দিই, উদ্দীপকের 2 নং বিক্রিয়া হচ্ছে পানি বিশ্লেষণ, আর 1 নং বিক্রিয়া হচ্ছে কি, আর 1 নং বিক্রিয়া হচ্ছে উদ্দীপকের 2 নং বিক্রিয়া হচ্ছে পানি বিশ্লেষণ, আর 1 নং বিক্রিয়া হচ্ছে আপনার পানি সংযোজন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি কি দুইটা বিক্রিয়া আসলে এক না, ভিন্ন ভিন্ন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে চলেন এবার পানি বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে। পানি বিশ্লেষণ বিক্রিয়া হচ্ছে ধরেন যে রাসায়নিক বিক্রিয়ায়, খেয়াল করেন, যে রাসায়নিক বিক্রিয়ায় আপনার পানি আরেকটা পদার্থের সাথে বিক্রিয়া করে ভিন্ন একটা নতুন পদার্থ তৈরি করে, সেই বিক্রিয়াকে কি বলা হয়, যে রাসায়নিক বিক্রিয়ায় পানি একটা পদার্থের সাথে বিক্রিয়া করে ভিন্ন ভিন্ন নতুন পদার্থ তৈরি করে, সেই বিক্রিয়াকে বলা হয় কি পানি বিশ্লেষণ বা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। এখন দেখেন আমরা যদি 1 নম্বর বিক্রিয়াটা একটু দেখি, 1 নম্বর বিক্রিয়াটা কি হচ্ছে, 1 নম্বর বিক্রিয়া আমার, সরি 2 নম্বর বিক্রিয়াটা, দুঃখিত, 2 নম্বর বিক্রিয়াটা যদি দেখি, 2 নম্বর বিক্রিয়া কি হচ্ছে, সিলিকন টেট্রাক্লোরাইড আর পানি বিক্রিয়া করে কি করতেছে, আপনার সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতেছে। ঠিক আছে, এইবার খেয়াল করেন, এবার একটু বিক্রিয়াটার দিকে তাকান। ঠিক আছে, আমার পানিটাকে আমরা কি বলছিলাম, পানিটাকে আমরা কি হিসেবে লিখতে পারি, H+ আর OH- আয়ন হিসেবে পানিকে লেখা যায়। আবার এই সিলিকন টেট্রাক্লোরাইডকে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় Si+, আর Clটাকে লেখা যায় কি Cl-। আচ্ছা খেয়াল করেন,
তো পানিকে কি H+ আর OH- অবস্থায় লেখা যায়। আর আমরা বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি একটি আয়ন পানির ধনাত্মক আয়নের সাথে আরেকটি আয়ন যদি পানির ঋণাত্মক আয়নের সাথে বিক্রিয়া করে উৎপাদন করে, তাহলে সেই বিক্রিয়াকে কি বলা হয়? পানি বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। তাহলে এখানে দেখেন সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে এখানে কি করতেছে? সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করতেছে। তার মানে কি সিলিকনটা OH এর সাথে বিক্রিয়া করে সিলিকন হাইড্রোক্সাইড, আর ক্লোরিনটা H এর সাথে H+ এর সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে আমার এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে পানি বিশ্লেষণ বিক্রিয়া। আমার এই বিক্রিয়াটা হচ্ছে কি? পানি বিশ্লেষণ বিক্রিয়া। এবার আসেন পরবর্তীতে যে বিক্রিয়াটা দেখানো হয়েছে 3 নম্বর যে বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়াটা কি ছিল? 3 নম্বর বিক্রিয়া ছিল জিঙ্ক সালফেট আর 7H2O। জিঙ্ক সালফেট প্লাস 7H2O তৈরি করতেছে কি? ZnSO4.7H2O। মনে রাখবেন যে রাসায়নিক বিক্রিয়ায় আয়নিক যৌগগুলোর সাথে পানি যুক্ত হয়ে ক্যালাস তৈরি করে, সেই রাসায়নিক বিক্রিয়াকে কি বলা হয়? পানি সংযোজন বিক্রিয়া। এখানে আমার জিঙ্ক সালফেট এটা হচ্ছে একটা আয়নিক যৌগ, আর এই আয়নিক যৌগের সাথে পানিটা বিক্রিয়া করে তৈরি করতেছে কি? একটা ক্যালাস তৈরি করতেছে। ক্যালাসটা হচ্ছে জিঙ্ক সালফেটের ক্যালাস, আর এখানে 7 অণু পানি যুক্ত হচ্ছে। তার মানে আমাদের এই বিক্রিয়াটা হচ্ছে কি? বিক্রিয়াটা হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। তাহলে দেখেন উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়া আর 3 নম্বর বিক্রিয়া দুইটাতে পানি ব্যবহৃত হলেও একটা কি করতেছে? একটা দেখা যাচ্ছে পানি বিক্রিয়া করে ভিন্ন ভিন্ন পদার্থ তৈরি করতেছে, আরেকটা জাস্ট বিক্রিয়া করে কি সংযোজিত হয়ে যাচ্ছে। তাহলে উদ্দীপকের 2 আর 3 নম্বর বিক্রিয়াতে পানি ব্যবহৃত হলেও এই দুইটা বিক্রিয়া কি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা বিক্রিয়া কি হবে? সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। তো এটাই ছিল আমাদের এই প্রশ্নের ব্যাখ্যা। আশা করি আপনারা সবাই এটা দেখে বুঝতে পেরেছেন। আর এরকম আরও অসংখ্য ভিডিও ক্লাস দেখতে চাইলে অবশ্যই ইজি কেমিস্ট্রি বইটা সবাই সংগ্রহ করে ফেলবেন। আর ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করার মাধ্যমে আপনারা আপনাদের যে কেমিস্ট্রি সাবজেক্ট আছে সেটার 100% একটা ভালো প্রস্তুতি নিশ্চিত করার চেষ্টা করবেন। তো আপনাদের শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।